তাহলে লক্ষ্য করুন যে ত্রিভুজের কেন্দ্রের ভিতর আমি সর্বপ্রথম কথা বলবো মূলত পরিকেন্দ্র নিয়ে। পরিকেন্দ্র খুবই ইম্পর্টেন্ট একটি আইডিয়া। পরিকেন্দ্র, ঠিক আছে। এখন পরিকেন্দ্র জিনিসটা কি মূলত? তো পরিকেন্দ্র জিনিসটা বোঝার আগে আমাদের আরো একটি জিনিস বুঝতে হবে, লম্ব দ্বিখণ্ডক। ঠিক আছে, আমি আবারও বলছি, আরো একটি জিনিস আমাদের বুঝতে হবে, সেটি হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক জিনিসটা কি? লম্ব দ্বিখণ্ডক জিনিসটা আমি যদি সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাই, ধরুন আপনি একটা বাহু বা রেখাংশ যাই বলেন, একটা সরলরেখা আপনি আঁকলেন। এখন এই সরলরেখায় ধরুন একটা সরলরেখা আপনি আঁকলেন, ঠিক আছে। এখন এই সরলরেখার ঠিক মাঝামাঝিতে ধরেন এই সরলরেখা মাঝামাঝিতে এমন একটা লম্ব আঁকবেন যে লম্বটা ধরেন এই রেখাংশটাকে দুভাগে ভাগ করবে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করবে। আমি কথাটা বোঝাতে পারছি যে সমান দুটি ভাগে ভাগ করবে। এখন এর জন্য আমরা যেটা কাজটা করে থাকি, যে অর্ধেকের বেশি আমরা দেখা যাচ্ছে এখানে একটা চাপ নেই, এটা এই পাশে একটা চাপ আমরা আঁকি, একই পাশে আমরা এই পাশে একটা আঁকি। যেহেতু আমাদের এখানে সেই সুযোগ নেই, তো আরেকটা এইভাবে আঁকি। ফলে দেখা যাচ্ছে এর মাঝে আমরা স্কেল ফেলে দেখা যাচ্ছে একটা এই যে দেখুন আমি একটা লম্ব আঁকছি, তবে এখানে যেহেতু হাতে আঁকা একটু এদিক সেদিক হবে, আমি শুধু কনসেপ্টটা বোঝাচ্ছি, ঠিক আছে। যে এই কনসেপ্টে দেখুন আমি এই রেখার উপর একটা লম্ব আঁকলাম, ধরেন এটা যদি 8 ইঞ্চি হয়, তাই কিনা, তাহলে এখানে আছে 4 ইঞ্চি আর এখানে আছে 4 ইঞ্চি, অর্থাৎ টোটাল এই পাশে 4 এই পাশে 4, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত। কি বলছি? সমদ্বিখণ্ডিত। তাহলে সমদ্বিখণ্ডিত আইডিয়াটা হচ্ছে একটা রেখাংশের উপর আপনি একটা লম্ব আঁকলেন এবং এটা 90 ডিগ্রিতে হবে। কত ডিগ্রিতে হবে? 90 ডিগ্রিতে। কারণ লম্ব সবসময় কি, যে রেখা বা রেখাংশের উপর আঁকবেন সেটার উপর 90 ডিগ্রিতে হবে। তাহলে 90 ডিগ্রিতে যদি হয় তাহলে এটি হচ্ছে আমার লম্ব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক রেখাটা কি? লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে মূলত এই রেখাটা, যেমন আমি যদি এটাকে এ বি বলি, এটাকে যদি ও পি বলি, তাহলে এই ওপি হচ্ছে আমার মূলত কি, এটার লম্ব দ্বিখণ্ডক। ক্লিয়ার? যেটা এ বি রেখাংশকে সমান দুই অংশে ভাগ করেছে। সঙ্গে সঙ্গে একটু আমাকে কমেন্টে জানাবেন যে এটি বুঝতে পেরেছেন কিনা, লম্ব দ্বিখণ্ডক। এখন আপনার যখন একটা ত্রিভুজ আঁকবেন, ত্রিভুজের বাহু থাকে আমাদের কয়টা? 3টা। দেখেন এখানে আমাদের একটা ত্রিভুজের 3টা বাহু থাকে। কয়টা বাহু থাকে? এখন 3টা বাহুরই কিন্তু আপনি লম্ব দ্বিখণ্ডক আঁকতে পারেন। আপনি 3টা বাহুরই লম্ব দ্বিখণ্ডক আঁকতে পারেন। যেমন আমি এর একটা লম্ব দ্বিখণ্ডক এখানে আঁকলাম, তাই কিনা। ধরেন আরেকটা বাহু এরকম থাকলো, আমরা ধরে নিচ্ছি এরকম আরেকটা বাহু থাকলো, তাই না? ধরেন এরকম আরো একটা বাহু থাকলো। এখন এদেরও কিন্তু এক একটা কি লম্ব দ্বিখণ্ডক হতে পারে। আমি ধরে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, আমি টোটাল কনসেপ্টটাই ধরে নেওয়া, খেয়াল করে। এখানে আমি জাস্ট অনুমানে মাঝখানে ফেলে আইডিয়াটা দাঁড় করাচ্ছি, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি এর উপর একটা লম্ব দ্বিখণ্ডক আঁকলেন, ঠিক আছে। এর উপর একটা লম্ব দ্বিখণ্ডক আঁকলেন, ধরেন এরকম। আবার এদিকে একটা লম্ব দ্বিখণ্ডক আঁকলেন। দেখুন তো
এই তিনটা লম্ব দ্বিখণ্ডক, ধরেন এটাও 90 ডিগ্রিতে এখানে সেট করেছে এটার উপর, রাইট? ধরেন এটা এ বি সি যদি হয়, এই সিবিকে এটিও কি 90 ডিগ্রিতে সেট করছে, আবার এ সির উপর এটিও কি আমাদের 90 ডিগ্রিতে কি করেছে, সেট করেছে। তার মানে বিষয়টি হচ্ছে এটা, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমাদের তিনটা লম্ব দ্বিখণ্ডক এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে? আমরা অতিরিক্ত অংশটুকু যদি মুছে দেই, বিষয়টা দেখতে এরকম লাগবে, ঠিক আছে? তার মানে আমাদের পরিকেন্দ্র আইডিয়াটা হচ্ছে, যখন তিনটা বাহুরই লম্ব দ্বিখণ্ডক কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ওই বিন্দুটাই হচ্ছে আমাদের মূলত কি পরিকেন্দ্র, ওই বিন্দুটাই হচ্ছে মূলত আমাদের কি পরিকেন্দ্র, ঠিক আছে? এখন পরিকেন্দ্রের ক্ষেত্রে একটা বিষয় আছে যে এর সাথে সম্পৃক্ত হচ্ছে পরিবৃত্ত। কি পরিবৃত্ত? পরিবৃত্ত আইডিয়াটা কি মূলত? পরিবৃত্ত আইডিয়াটা যদি বলেন যে এই যে পরিকেন্দ্রকে যদি আমি এটাকে একটা বৃত্তের সেন্টার হিসেবে ধরি, এবং এইটা ক্ষেত্রে এটাকে সেন্টার ধরে যদি আমি এই যে দেখেন, এই যে ত্রিভুজটার শীর্ষ বিন্দু দিয়ে আমি কি করি, একটা বৃত্ত অঙ্কন করি। কাকে দিয়ে? একটু খেয়াল করে দেখেন। ধরেন আমি এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করব, দেখুন এটা হাতে করা, সো বিষয়টাকে আপনারা ওভাবে নেবেন না। ধরেন এই যে আমি যদি এরকম একটা বৃত্ত অঙ্কন করি, যেটা কে এই ত্রিভুজটার শীর্ষবিন্দু দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে? শীর্ষবিন্দু দিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন কিনা? তখন এই বৃত্তটাকে আমরা বলবো কি পরিবৃত্ত। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের লম্ব দ্বিখণ্ডক আমরা বুঝতে পারলাম, যে কোনো বাহুর উপর আমরা যখন একটা রেখাংশের উপর যখন আমরা একটা 90 ডিগ্রিতে কোনো একটা লম্ব দ্বিখণ্ডক আঁকবো, মানে লম্ব বরাবর একটা লম্ব আঁকবো এবং এটা দু অংশকে সমান দুই অংশে ভাগ করবে, তখন সেটা লম্ব দ্বিখণ্ডক। এরকম লম্ব দ্বিখণ্ডক আমার এর উপর একটা, এর উপর একটা, এর উপর একটা আঁকলে ওই লম্ব দ্বিখণ্ডক ত্রয় একটা বিন্দুতে মিলিত হবে। ওই এটি হচ্ছে আমাদের কি পরিকেন্দ্র, অর্থাৎ পরিকেন্দ্রকে কেন্দ্র হিসেবে ধরে নিয়ে আমরা যদি এই শীর্ষবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা কি করতে থাকি, একটা বৃত্ত অঙ্কন করি, যেটা এই ত্রিভুজটার এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে, তখন ওই বৃত্তটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। তখন সেটি হচ্ছে আমাদের কি পরিবৃত্ত। এখন একটু কমেন্টে জানান যে পরিবৃত্তটা বুঝতে পেরেছেন কিনা, পরিবৃত্তটা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এবার তাহলে আমাদের পরিব্যাসার্ধটাকে, এই যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধ পরিবৃত্তের, এটি হচ্ছে আমাদের কি পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এটি হচ্ছে পরিব্যাসার্ধ। কথাটা ক্লিয়ার? তাহলে পরিকেন্দ্র পেলাম, পরিবৃত্ত পেলাম, এটি আমাদের হয়তো পরবর্তীতে দরকার হবে। কথাটা ক্লিয়ার? যে আমরা কি পেলাম, পরিকেন্দ্র পেলাম, পরিবৃত্ত পেলাম। এখন আমাদের আরেকটা জিনিস শিখবো, সেটি হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্তটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ, এবং এই অন্তবৃত্তের ক্ষেত্রে আমাদের আলোচনায় একটা কনসেপ্ট লাগবে, অন্তবৃত্তের আলোচনায় আমার যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে কোণের সমদ্বিখণ্ডক লাগবে। কি লাগবে? কোণের সমদ্বিখণ্ডক লাগবে। তাহলে কোণের সমদ্বিখণ্ডকটা কি মূলত?
কোণের সমদ্বিখণ্ডকটা আমি যদি সহজভাবে আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা কোণ আমার কাছে রয়েছে, ধরেন এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ। আমি এই কোণটাকে যদি সমান দুই অংশে ভাগ করি, কি করি, সমান দুই অংশে ভাগ করি, আমি এটার একটা নাম দিলাম এ, ধরেন এটা বি, এটা সি। তার মানে এসি আর এ বি রেখাংশ এই বিন্দুতে মিলিত হলো, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন করেছে। এখন যদি এটা সমান দুই অংশে আমি ভাগ করতে চাই, কি করতে চাই, সমান দুই অংশে ভাগ করতে চাই, তাহলে আমি একটা চাপ রাখবো, তারপর এই চাপের উপর দাঁড়িয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দেখা যাচ্ছে এরকম একটা চাপ আঁকবো, এবং এ পাশ থেকে আমরা এরকম একটা চাপ আঁকবো। আমি জাস্ট বিষয়টা কি করলাম, হাতে আঁকতেছি বলেই সমস্যাটা হচ্ছে, তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। দেখেন এই যে আমি এটা আঁকলাম, এটি হচ্ছে আমার সমদ্বিখণ্ডক। যেমন আমার যদি এটা পি হয়, তাহলে আমি বলতে পারি যে এই যে কোণটা কি বিএসি কোণ অথবা সি এ বি কোণ, এর অর্ধেক হচ্ছে সমদ্বিখণ্ড, মানে এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে আমাদেরকে, এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক হচ্ছে কে, এপি, ঠিক আছে। এই কোণটা সমদ্বিখণ্ডক হচ্ছে আমার এপি, অর্থাৎ এটা এই কোণটাকে সমান দুই অংশে ভাগ করেছে। এখন আমাদের একটা ত্রিভুজের এরকম কয়টা কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়, একটু কমেন্টে জানান তো। একটা ত্রিভুজের কয়টা কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়, একটু কমেন্টে জানান প্লিজ। একটু কমেন্টে জানান যে একটা কোণকে আপনি কয়টা, মানে একটা ত্রিভুজে কয়টা কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়। ওকে, তিনটা, তাই না? থ্যাংক ইউ। তাহলে সেটি যদি হয়, আমরা যদি এখানে এরকম একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ যদি এঁকে নেই, ধরেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, আমি একটা কি আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ, ঠিক আছে, আমি একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে ধরেন আমি সরাসরি সমদ্বিখণ্ডকই এঁকে নিচ্ছি, আপনারা বিষয়টাকে বাস্তবে এঁকে নেবেন, যেহেতু আমার এখানে পর্যাপ্ত যন্ত্রাংশ নেই। ধরেন এটা এর একটা, ঠিক আছে, তার মানে দেখেন এই যে আমার এই কোণের এটা একটা সমদ্বিখণ্ডক, মানে এটা একটা, এই কোণের এটা একটা। এখন এই সমদ্বিখণ্ডক গুলো কোণের এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। দেখেন এটা আমার কি সরাসরি লম্ব দ্বিখণ্ডক মিলিত হয়েছিল এই পরিধি থেকে, যেটা পরিকেন্দ্র ছিল এবং পরিবৃত্ত পেয়েছি। আর এটা আমার কোথা থেকে, ত্রিভুজের কোণ থেকে, কোণের সমদ্বিখণ্ডক থেকে মিলিত হয়েছে। কথাটা ক্লিয়ার? এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে আমাদের বলা হয় অন্তকেন্দ্র। কি বলা হয়? এটিকেই বলা হয় মূলত আমাদের অন্তকেন্দ্র। ঠিক আছে, এটি হচ্ছে মূলত আমাদের অন্তকেন্দ্র। এখন এই যে তাহলে অন্তর্কেন্দ্রের ডেফিনেশনটা কি হচ্ছে, যে ত্রিভুজের কোণ ত্রয়ের, একটা দুইটা তিনটা করে ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক যে ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এখন তাহলে আমি যদি এটাকে নামকরণ করি এ বি সি,
তাহলে এই যে এ কোণ, তারপর আমার কি বি কোণ, এবং তারপর আমার সি কোণ, এর যে তিনটা সমদ্বিখণ্ডক আছে আমি এদেরকে নামকরণ করতে পারি। তো করছি না, শুধু এরা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটার কথা বলছি, যে এদের সমদ্বিখণ্ডক ত্রয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এই ও বিন্দুটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কি অন্তকেন্দ্র। ঠিক আছে, এখন লক্ষ্য করেন যে এই অন্তকেন্দ্র থেকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, যাকে আমরা বলি অন্তবৃত্ত। কি বলি? যাকে আমরা বলি অন্তবৃত্ত। অন্তবৃত্তের আঁকার নিয়মটা হচ্ছে এই অন্তকেন্দ্রকে কেন্দ্র হিসেবে ধরে নিতে হবে, এবং এই যে দেখেন এখান থেকে এই ব্যাসার্ধ এই পর্যন্ত আছে না, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই পরিমাণ আমাকে কি ব্যাসার্ধ হিসেবে ধরে নিতে হবে। যেমন দেখেন আমি যদি এটা আঁকি, চিত্রটা হয়তো এখানে ভালো হবে না, কিন্তু আমার বিশ্বাস যে আমি কি বোঝাতে চাচ্ছি এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, অর্থাৎ আমি এটাকে কেন্দ্র হিসেবে ধরে নিয়ে যখন আমি এই যে দেখুন এই পরিধি যে রয়েছে এই পরিমাণ আমি কি এখান থেকে এই পরিমাণ ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর আমি যে বৃত্তটা আঁকলাম এটা এই ত্রিভুজের এই তিনটা বাহুর অভ্যন্তরে অবস্থান করতেছে এবং তিনটা বাহুকে স্পর্শ করেছে। কথাটা ক্লিয়ার? এই যে এর ফলে যে আমার কি আঁকা হলো, যে বৃত্তটি আঁকা হলো, এই বৃত্তটির নাম হচ্ছে আমাদের কি অন্তবৃত্ত। অন্তবৃত্ত। তাহলে আমরা দুটো বৃত্ত পেলাম, একটা বৃত্ত হচ্ছে আমাদের পরিবৃত্ত, আরেকটা বৃত্ত হচ্ছে আমাদের কি অন্তবৃত্ত। আর এখানে দুটো কেন্দ্র পেলাম, একটা কেন্দ্র হচ্ছে আমাদের পরিকেন্দ্র, যেটা বাহু তিনটিকে বাহু তিনটি সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে। আরেকটা পেলাম অন্তকেন্দ্র, যেখানে কোণগুলো সমদ্বিখণ্ডক ত্রয় মিলিত হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের চারটি গুরুত্বপূর্ণ আইডিয়া। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরো একটি কনসেপ্ট জানবো, সেটি হচ্ছে এখানে এটি আমরা কি বলেছিলাম, যে যে কোণকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ কোণের সমদ্বিখণ্ডক, রাইট? আর এখানে আমরা পেয়েছিলাম একটা কি বাহুর সমদ্বিখণ্ডক, তাই না? ওকে, তাহলে এই আইডিয়াটাও আমাদের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তাই না? কোণের সমদ্বিখণ্ডক লাগে আমাদের এই ক্ষেত্রে লাগে বাহুর সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এবার আমরা আরেকটা জিনিস জানবো, এটি খুবই গুরুত্বপূর্ণ, ত্রিভুজের মধ্যমা কি বলুন তো? ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের মধ্যমার কনসেপ্টটা এরকম, যে ধরুন আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, একটা ত্রিভুজ আমরা আঁকলাম, ধরেন আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? ধরেন একটা ত্রিভুজ আঁকলাম,
ত্রিভুজের এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে কি এই কোণের বিপরীত বাহু। এখন আমরা যদি বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করতে চাই, অর্থাৎ এই বাহুটার মধ্যবিন্দু, দেখেন মধ্যবিন্দু আর বাহুর মধ্যবিন্দুটাও আমরা বাহুর সমদ্বিখণ্ডক দ্বারাই আঁকি। কিভাবে? ধরেন এই বাহুটার মধ্যবিন্দু আঁকবেন, তার মানে সমদ্বিখণ্ডক যেভাবে আঁকি অনেকটা সেরকম। কিরকম? যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ আঁকবেন, এদিকে একটা চাপ আঁকবেন, এখান থেকে এদিকে একটা চাপ আঁকবেন, এদিকে একটা চাপ আঁকবেন। তার মানে ঠিক মাঝখান বরাবর যে এটি, তো আমরা যদি কাটি তাহলে এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। আর যদি জাস্ট এই বিন্দুটা নেই মাঝখানের, তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু হচ্ছে আসলেই একটা রেখাংশের এই জায়গা থেকে এই জায়গার ঠিক মাঝখানের যে বিন্দুটা, অর্থাৎ এই বিন্দু থেকে এই মাথা আর এই মাথা সমদূরবর্তী, এটি হচ্ছে মধ্যবিন্দু। এখন বলুন তো, আপনারাই বলুন যে এইভাবে একটা ত্রিভুজের ধরেন বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি ওইভাবে আমি আঁকি, তাহলে এটি একটা মধ্যবিন্দু। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যবিন্দু আঁকা যেতে পারে, যে বাহুগুলোর উপর কয়টা মধ্যবিন্দু আঁকা যেতে পারে, একটু কমেন্ট জানান। একটা ত্রিভুজের বাহুগুলোর উপর কয়টা মধ্যবিন্দু আপনি আঁকতে পারবেন, খুব দ্রুত কমেন্টে জানান। ঠিক আছে, তিনটা তাই না? এখন আমাদের প্রশ্ন হচ্ছে মধ্যমা কি? আমাদের প্রশ্ন হচ্ছে কি মধ্যমা কি? মধ্যমা হচ্ছে যে এই মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা। তার মানে আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে এটি হচ্ছে মধ্যমা। ক্লিয়ার? অর্থাৎ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর কি মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে এই যে দূরত্বটা, এই যে সংযোগ রেখাটা, এটি হচ্ছে আমাদের মধ্যমা। এটি হচ্ছে আমাদের কি মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের এরকম তিনটা মধ্যমা আঁকা যাবে। একটা ত্রিভুজে যদি তিনটা মধ্যমা আঁকা যায়, ওকে, এখন একটু লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় মধ্যবিন্দু যদি দেখেন এইভাবে আপনি তিনটা মধ্যমা আঁকতে পারবেন, রাইট? তিনটা মধ্যমা আঁকতে পারবেন। ওকে, তাহলে এইরকম ভাবে এখন এটা একটু আমাকে কমেন্টে জানান যে মধ্যমাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ। স্যার আপনার মামপট কই? আমার মামপট পাশেই আছে কিন্তু ফাঁকা। হুম, ওকে। আমার সামনে অনেকগুলি পানির পট থাকে, অলরেডি এখনো তিনটা আছে, ওদিকে আরো দুটো আছে। মূলত আমাদের প্রচুর পানি খাওয়ার অভ্যাস রাখতে হয়, এটা সবার ক্ষেত্রেই ভালো। দেখুন, ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন মূলত খেয়াল করে দেখুন, তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকতে পারি। তাহলে তিনটা মধ্যমা আঁকলে সেখানেও একটা মধ্যবিন্দু আসবে, সেখানেও কি আসবে? একটা মধ্যবিন্দু আসবে। তাহলে সেটিকে যদি আমি আঁকি তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে যে ধরুন
ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমি যদি তাহলে তিনটা যদি মধ্যমা আঁকি, তাহলে মধ্যমা আঁকার নিয়ম হচ্ছে এটার মধ্যবিন্দু ধরে নিলাম এটা, ঠিক আছে, এটার শীর্ষবিন্দু এটা, তাহলে এটার মধ্যমা হচ্ছে এটা, এর শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু এটা, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এর এর শীর্ষবিন্দু হচ্ছে এটা। এবার যদি আমি এদেরকে যোগ করি, কি করি, আমি যদি যোগ করি, কিভাবে যোগ করব? প্রথমত দেখেন, আমি যদি এটাকে যোগ করি, এটাকে যোগ করলাম, তাহলে আমি একটা মধ্যমা পেলাম, রাইট? এখন একইভাবে আমি ধরুন এটাও যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে আমরা কিন্তু আরো একটা মধ্যমা পাচ্ছি, ঠিক আছে। এখন এটা যোগ করলাম, হাতে আঁকলে যা হয় আর কি, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমাদের এটাও কি মধ্যবিন্দু, তাহলে এই তিনটা মধ্যমা, অর্থাৎ এটি একটা মধ্যমা, তাহলে আমাদের এটিও একটি মধ্যমা, এবং এটিও একটি কি মধ্যমা। তাহলে এই তিনটা মধ্যমা এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে। এবার তাহলে এই কেন্দ্রটার নাম কি? আমরা অলরেডি তিনটা কেন্দ্র জেনেছি, এই কেন্দ্রটার নাম হচ্ছে আমাদের ভর কেন্দ্র, ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র চিনলাম কয়টা? তিনটা। আমার কাছে মনে হয় মোটামুটি ভাবে এই তিনটা কেন্দ্রই আপনাদের হয়ে যাবে, বাকি জানতে চাইলে আপনারা একটু দেখে নেবেন। আর কারণ প্রশ্ন মূলত এই তিনটা কেন্দ্রভিত্তিকই হয়ে থাকে, আমি একটু রিভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে পরিকেন্দ্র, যে এই বাহুগুলোর যে সমদ্বিখণ্ডক, এখানে হচ্ছে সমদ্বিখণ্ডক, এই যে বাহুর সমদ্বিখণ্ডক তিনটে মিলে যে বিন্দুটা কেন্দ্রটা পাই, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। আর এটাকে ঘিরে যে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যাবে, এটা পরিবৃত্ত। আর কোণের সমদ্বিখণ্ডক যে রয়েছে, এই সমদ্বিখণ্ডক ত্রয় থেকে আমরা যে কেন্দ্রটা পাই, এটা অন্তকেন্দ্র। আর এই ত্রিভুজের মাঝে এই অন্তকেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত পরিব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা আমরা আঁকবো, যেটা এই তিনটা বাহুকে ভিতর দিয়ে ছুঁয়ে যাবে, এটাকে বলা হবে আমাদের অন্তবৃত্ত। এখন লক্ষ্য করে দেখেন, এখানে শুধু আমরা জানবো ভর কেন্দ্র। এখানে আমরা আপাতত কি, এখানে আমরা কি জানছি না, কোনো বৃত্তের অবস্থা নাই, বৃত্ত দুটো, অন্তবৃত্ত আমাদের পরিবৃত্ত। তাহলে এখানে আমরা জানলাম কি ভর কেন্দ্র। পরীক্ষায় অনেক সময় এসে থাকে যে ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয়। তাহলে আজ থেকে আপনি বলবেন কি ভর কেন্দ্র। ক্লিয়ার? একটু দ্রুত কমেন্টে জানান যে আপনি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, প্রশ্নটা আমি একটু বলে নিই, পরে আবার ভুলে যাব। সেটা হচ্ছে যে এখানে যে ভর কেন্দ্রটা আছে না, এই যে ভর কেন্দ্রটা, এই ভর কেন্দ্রটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। এটা একটা পরীক্ষায় আসছিল, 2:1 অনুপাতে ভাগ করে। কিরকম? যেমন এটা যদি আপনি একটা মধ্যমা ধরেন, এটা হচ্ছে কি ভর কেন্দ্র, তাহলে এটা হচ্ছে 1 ভাগ এই পাশে আছে আর 2 ভাগ এই পাশে আছে। ক্লিয়ার? আবার ধরে নেন এটা একটা ভর কেন্দ্র, সরি এটা একটা মধ্যমা, তাহলে এটা হচ্ছে আমার ভর কেন্দ্র। তাহলে এই ভর কেন্দ্রটা এদিকে একটা ভাগ করছে, এদিকে হচ্ছে 1 ভাগ আর এইটুকু হচ্ছে 2 ভাগ, অর্থাৎ এই রেশিওতে হয়। একইভাবে যদি আপনি এটা চিন্তা করেন, তাহলে এদিকে হচ্ছে 2 ভাগ আর এদিকে হচ্ছে 1 ভাগ, অর্থাৎ
এই যে মানে এই ক্ষেত্রে যে ত্রিভুজের ভর কেন্দ্র একটি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু সামনে এগোবো। এখানকার প্রশ্নগুলো আপনারা পারবেন। কোন ত্রিভুজে 3 বাহুর লম্ব দ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি? এগুলি সবকটাই পারবেন। এই যে মাত্র যেটা বললাম, ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে? 2:1 অনুপাতে। এটা প্রাইমারি পরীক্ষায় আসছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়। ওকে, এবার আসুন আমরা সর্বসম ত্রিভুজ কি সেটা জানবো। সর্বসম ত্রিভুজটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ তার আগে আমাদের বুঝতে হবে যে সর্বসম ত্রিভুজটা কি। সর্বসম ত্রিভুজটা হচ্ছে যে ধরুন এমন দুটি ত্রিভুজকে আমরা কল্পনা করব যে দুটি ত্রিভুজের আমাদের যে শেপ এবং সাইজ সেম থাকবে। যেমন আপনি যদি এখানে এই দুটো মার্কার খেয়াল করেন, যে এই দুটো সিগমা ফ্লো, এই দুটো মার্কার, এই দুটো মার্কারের শেপ অ্যান্ড সাইজ কিন্তু একই। তার মানে এরা কিন্তু সর্বসম। এরা কি? সর্বসম। কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলের মাপ একদম সেম, জাস্ট কালারটা চেঞ্জ। এখানে তো আর কালার আমাদের মুখ্য না, সেটা হচ্ছে আকার এবং আকৃতি এক কিনা। কথাটা ক্লিয়ার? এখানে যেটাকে বলা হয় শেপ অ্যান্ড সাইজ। শেপ এবং সাইজ। সাইজ হচ্ছে ধরুন এটা হচ্ছে, আমি যদি বলি কত, ধরেন 10, তাহলে এটাও 10 হতে হবে। আকৃতি কেমন? এটা যতটুকু গোল এটাও ঠিক ততটুকু গোল। ব্যাপারটা এরকম, অর্থাৎ শেপ অ্যান্ড সাইজ যেটা সমান থাকে। যেমন আমি যে কোনো কিছুর ক্ষেত্রেই, যেমন আপনারা যখন পাসপোর্ট আকারের ছবি, একই ছবি আপনি 10 কপি করতেছেন, তাহলে পাসপোর্ট আকারে এই 10 কপি ছবি কিন্তু সেম। অথবা আপনি যে মডেলের মোবাইলটা ইউজ করতেছেন, এই মডেলের যত মোবাইল আপনি দেখবেন সবই সেম। অর্থাৎ এটার আকার আকৃতি থেকে শুরু করে ব্যাটারি সব কিছুই সেম। এটা হচ্ছে অর্থাৎ একটা জিনিসের হুবহু সব মিলে যাওয়াটাই হচ্ছে সর্বসম ত্রিভুজ। অর্থাৎ মানে সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের কনসেপ্টটাও ঠিক এরকম, যখন দুটো ত্রিভুজের শেপ অ্যান্ড সাইজ একই হবে। আমি ব্যাপারটাকে যদি আরও সহজ করে বলি, ধরুন একটা ত্রিভুজ, আমি এটা একটা ত্রিভুজের ডাইস আঁকলাম। ডাইস তো বুঝেন, ধরেন এটা এই মাপে, ধরেন এই মাপে আমি এখানে তরল জিনিস ঢেলে দিলাম, তাহলে কিন্তু এক একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ধরেন লোহার এইটা চারদিকে একটা কি গর্ত, আমি এখানে সীসা ঢেলে দিলাম। তো এটা যদি মানে সীসা ঢেলে দেওয়ার সাথে সাথে একটা ত্রিভুজের কিন্তু শক্ত পেয়ে যাবে, এটা আলাদা করলাম। আবার যদি এই ডাইসের ভিতর আবার যদি আমি কি করি, সীসা ঢেলে দিই, তাহলে আরও একটা ত্রিভুজ আমরা পাবো। তাহলে এই যে এই মাপে আমি যে দুটো ত্রিভুজ পেলাম, ওই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সব দিক দিয়েই সমান। এই কারণে এটাকে শেপ অ্যান্ড সাইজ দুই দিক দিয়েই সমান। এটাকে বলা হয় সর্বসম। আবার দেখা যাচ্ছে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ। এরকম একটা ত্রিভুজ আঁকলাম যেটাও সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু আমাদের কি সর্বসম না, কারণ এটা শেপ ঠিক আছে, শেপ ঠিক আছে কিন্তু সাইজ ঠিক নেই। অর্থাৎ সাইজ এটা বড় এটা ছোট। ক্লিয়ার? অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বসম ত্রিভুজ আমরা বুঝতে পারলাম। এবার সর্বসম ত্রিভুজ হবে কি কি শর্তে এটা হতে পারে? দুটি ত্রিভুজের সর্বসম হবে, এটা কি কি শর্তে হতে পারে? আমাদের শর্তগুলো খুব ইন্টারেস্টিং। যেমন খেয়াল করে দেখেন, আমাদের শর্তের ভিতরে একটা হতে পারে অ্যাজ একটা শর্ত হতে পারে অ্যাজ আরেকটা শর্ত হতে পারে এ অ্যাজ এটা হতে পারে। কথাটা ক্লিয়ার? এই তিনটা শর্ত নিয়ে আমরা আগে কথা বলি। এখানে অ্যাজ হচ্ছে কি বাহু অর্থাৎ সাইড, এ হচ্ছে কি অ্যাঙ্গেল কোণ। তার মানে যদি দুটো ত্রিভুজের তিনটা বাহুই সমান থাকে, তিনটা বাহুই কি থাকে? সমান থাকে। তাহলে তিনটা বাহুই যদি সমান থাকে, ধরেন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু,
তাই কিনা? ধরেন এই তিনটা এর মাপ নিয়ে, ধরেন এটার একটা মাপ নিয়ে আমি এইটুকু আঁকলাম। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন ঠিক আছে, আমি এখানে তিনটা বাহু নিলাম, তিনটা বাহুই যেহেতু সমান হবে, ধরেন এখান থেকে আমি এ পর্যন্ত একটা বাহু নিলাম, আরেকটা বাহু নিলাম এখান থেকে এ পর্যন্ত, আরেকটা বাহু নিলাম আমি এ পর্যন্ত, রাইট? তাহলে খেয়াল করে দেখেন, আমি এই বাহুটার এটাকে এ দিলাম, এটাকে বি, এটাকে সি। তাহলে বি বাহুটা আমি আগে একটু এঁকে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এটার মাপ আর এটার মাপ সমান, এরকম দুটো আমি এঁকে নিলাম। আমার স্কেলের মাপ সেম, দেখুন এই দুটো সেম, দুটো আমি এঁকে নিলাম। এরপর এই বাহুটা, সি নম্বর বাহুটা অথবা এই বাহুটা আমি যদি আঁকি, তাহলে এই বাহুটার মাপ হচ্ছে আমাদের, ধরেন এরকম, ধরেন এই জায়গায় আমি যদি আঁকি, আর এই বাহুটার মাপ হচ্ছে আমাদের 5 যদি হয়, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গায়। তার মানে এখান থেকে এটা আমার আঁকতে গেলে একটু নিচুতে হবে, ঠিক আছে, এই জায়গায় হবে। তার মানে দেখুন এই ছোট বাহুটা হচ্ছে এটা, আর এই বাহুটা হচ্ছে মূলত আমার এটা, ঠিক আছে। তাহলে দেখুন আমার একটা ত্রিভুজ এখানে অঙ্কন হলো। ঠিক এই মাপটা নিয়ে এটা আমি বি বাহু ইউজ করেছিলাম, এটাতে আমি সি ইউজ করেছিলাম, এটাতে এ ইউজ করেছিলাম। এবার এই তিনটা মাপই আমি এখানে ইউজ করব। অলরেডি আমি বি ইউজ করে ফেলেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন সেটি হচ্ছে অনেকটা এরকম, ওকে। এবার দেখেন এখানে আমি এ বাহুটাকে ইউজ করেছি, এখানে সি বাহুটাকে ইউজ করেছি। দেখুন তো একদম হুবহু কিন্তু একই চেহারার আমরা দুটো ত্রিভুজ পেলাম। তার মানে আপনি যখন তিনটা বাহুই সমান থাকবে, অর্থাৎ বাহু, বাহু এবং বাহু, তিনটা বাহু যদি সমান থাকে, তাহলে ওই ত্রিভুজটা হবে, ওই ত্রিভুজদ্বয় হবে আমাদের কি সর্বসম। ক্লিয়ার? তাহলে এই একটা শর্ত গেল যে তিনটা বাহুই যদি আমার কি হয়, সমান হয়, তখন সেটি হচ্ছে আমার সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার? এখন এবার আমাদের দ্বিতীয় শর্তটাতে বলা হচ্ছে যে দুটো বাহু সমান থাকবে, আবার একটা কোণ যদি সমান হয়, দুটো বাহু সমান থাকবে আর একটা কোণ যদি সমান হয়। তবে এটা আমি জানি না স্কেলে আঁকতে পারবো কিনা, তবে আমি একটু চেষ্টা করে দেই। ধরেন দুটো বাহু আমি নিলাম, দুটো বাহু যদি নেই আমি, তাহলে এখানে ধরেন এই একটা বাহু নিচ্ছি, ঠিক আছে, আমি এই একটা বাহু নিচ্ছি। ক্লিয়ার? এখন এদের মাঝে আমরা একটা কোণ পরে নিচ্ছি, জাস্ট আমি আগে কাজটা আগাই। তাহলে এটি হচ্ছে আমাদের কত, 6, এটি হচ্ছে, রাইট? আমি দুটো বাহু এটার মাপে আঁকলাম, ধরে নিচ্ছি এটা এ, এটি হচ্ছে বি। আমরা বিটা অলরেডি ইউজ করে ফেলেছি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা একটা কোণ আঁকবো, যে কোণটার, এই কারণে আমার এখন কম্পাস দরকার, আসলে নচেত কঠিন হয়ে যাচ্ছে। কিছু করার নেই এখন, ওকে।
আমি একটু সরাসরি ডিরেক্টলি আঁকলাম। এক্ষেত্রে আমি যদি আঁকি, আমি একটু বিশেষ কৌশলে আঁকি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তবে একটু লক্ষ্য করে দেখেন যে এই যে এখানে আমি আঁকলাম, এখানের কোণটা সমান। আমি একটা বিশেষ প্রক্রিয়ায় কোণের মাপটা ঠিক করেছি, আপনাদের সেটা জানা দরকার নেই। তো এই কোণটা আর এই কোণটা, ধরেন হুবহু এইরকম একটা কোণ আমি এখানে যদি নেই, ওকে, ধরেন এই কোণটার মাপ হচ্ছে এই দুটো। এবার যদি ধরেন এই বাহুটাও যদি সমান থাকে, অর্থাৎ এটার সমান যদি আমি নেই, এটা একটু আমি বড় করে, এটা সেম এই দুটো বাহু, এটা হচ্ছে আমি এ নাম্বার বাহুটা নিয়েছি, এটা এ নাম্বার। এবার যদি বাকিটাকে আমি যোগ করে দেই, বাকিটাকে কি করে দেই, সরি, বাকিটাকে আমি যোগ করে দেই, তাহলে এই ত্রিভুজটাও আমাদের কি হবে, সর্বসম হবে। সরি, ওকে, তাহলে এই ত্রিভুজটাও আমার কি হবে, সর্বসম হবে। ক্লিয়ার? অর্থাৎ আমি শুধু এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম যে দুটো বাহু এটা যদি আমি সমান নেই এবং এদের অন্তর্ভুক্ত যে কোণটা, এটা যদি দুই জায়গায় সমান হয়, এই কোণটা আর এই কোণটার মাপ এক, তাহলে ওই ত্রিভুজ দুটো আমাদের কি হবে, সর্বসম হবে। ক্লিয়ার? তাহলে এটাও আপনারা পারবেন, এটা আপনারা দুটো কোণ যদি সমান হয় এবং একটা বাহু যদি সমান হয়। প্লিজ পারবেন কিনা একটু দ্রুত কমেন্ট করে ফেলুন যে বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা তথ্য একটু মাথায় রাখবো এবং পরীক্ষার হলে আসলে যাতে আমাদের ভুল না হয়। পরীক্ষার এখানে তাত্ত্বিক তথ্যই আসবে, আসলে এই গাণিতিক প্রমাণের চেয়ে এখানে তাত্ত্বিক তথ্যটাই বেশি আসবে। আরেকটা তথ্য আপনারা একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে একটি সমকোণ, একটা অতিভুজ এবং একটা বাহু। বেশ করে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম হওয়ার ক্ষেত্রে যে কি একটা সমকোণ সমান হবে কথাটা, এবং এটার যে অতিভুজ আছে, অতিভুজ সমান হবে এবং একটা বাহু সমান হবে। এই তিনটার যদি সমান হয় তাহলে তারা কি হবে, সর্বসম হবে। তাহলে মোটামুটি এই, এখন প্রশ্ন হচ্ছে যে আমার তিনটা কোণ যদি সমান হয়, আপনারা বলতে পারেন যে তিনটা কোণ সমান হলে এরা সর্বসম হবে, বি নম্বর সর্বসম নহে। বলেন কোনটা উত্তর করবেন? যদি দুটো ত্রিভুজের কোণদ্বয় যদি সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম নাকি সর্বসম নহে? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, শহীদ ভাই বলেছেন সর্বসম হবে না। ইয়েস, কারণ হচ্ছে যে কোণ তো আমি দুটো, ওই একটু আগে যেটা দেখালাম যে এই যে সমবাহু ত্রিভুজ, এটা আমি এইটুকু দিয়েও প্রকাশ করতে পারি, এটাও কিন্তু কোণ সমান, তাই কিনা?
এটাও 60-60, এটাও 60-60। তার মানে কি আমাদের তিনটা কোণ সমান হলে সেটা সর্বসম হবে না। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা এই জিনিসটাও জানলাম। এবার আমরা একটু এগোবো এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, বিশেষ করে সদৃশকোণী ত্রিভুজের ব্যাপারটা। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো যদি সমান হয় এবং দেখা যাচ্ছে যে এখানে আমার যে বাহুগুলো আছে এগুলি আনুপাতিক হারে থাকলে ত্রিভুজ দুটি সদৃশকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে জাস্ট কোণ দুটো সমান হলেই হলো, তাহলেই কি আমাদের এখানে মানে যে ত্রিভুজের যে কোণগুলো আছে এটা সমান হলে এটা সদৃশকোণী হয়ে থাকে। যেমন পাসপোর্ট সাইজের ছবি আর স্টেম সাইজের ছবি, এই দুটো রেশিওটা আনুপাতিক হারে বাড়তে পারে কমতে পারে, কিন্তু এরা কি সদৃশ, অর্থাৎ সদৃশ কোণী যদি বলি ত্রিভুজের ক্ষেত্রটা, তাহলে এরা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। কথাটা ক্লিয়ার? তাহলে আপনারা এই আইডিয়াগুলি দেখবেন। তবে আমি একটু ত্রিভুজের বেসিক আলোচনায় যেতে চাচ্ছি, সেটি হচ্ছে ত্রিভুজের কোণ, যে কোণ রয়েছে এই কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, স্থূলকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে এই তিন প্রকার নিয়ে একটু আলোচনা করা যায়, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ এবং আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন এই তিনটা ত্রিভুজ নিয়ে আমাদের একটু কথা বলা যায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, যে আমাদের যে ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে, আমরা জানি যে কোনো ত্রিভুজের কোণ যদি আমাদের 90 ডিগ্রির চাইতে কি হয়, 90 ডিগ্রির চাইতে ছোট হয় এবং 0 ডিগ্রির চাইতে বড় হয়, এটা যদি আমরা থিটা ধরি, আবার কি হবে 90 ডিগ্রির চাইতে ছোট হয়, সেটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ, এখন যদি কোনো ত্রিভুজের সবকটা কোণই 90 এর চাইতে ছোট হয়, সেটি আমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যেমন আমরা যদি আমাদের সমবাহু যে ত্রিভুজ রয়েছে, এই সমবাহু ত্রিভুজও কিন্তু আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, কারণ এটা তিনটাই হচ্ছে 60 ডিগ্রি, তিনটাই হচ্ছে কি 60 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি 90 চাইতে ছোট। কথাটা ক্লিয়ার? এখন এরকমও হতে পারে যে সব যে 60 হবে এমন না, ধরেন একটা 50 হলো, আর একটা ধরেন একটা 50 হলো, আর একটা 60 হলো, আর একটা 70 হলো, এরাও কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। মূল কথা হচ্ছে যে সবকটা ত্রিভুজই 90 এর চাইতে ছোট হলে সেটাই কি আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। কথাটা ক্লিয়ার? তাহলে স্থূলকোণী ত্রিভুজ কোনটা? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ যদি আমরা স্থূলকোণ কোণটাকে বলেছি, মনে আছে কিনা? স্থূলকোণটা আমরা বলেছি যে স্থূলকোণের আমরা এরিয়াটা বলেছিলাম যে 90 ডিগ্রি চাইতে বড় হবে, 90 ডিগ্রি চাইতে বড় হবে এবং আমাদের 180 ডিগ্রি চাইতে ছোট হবে। তার মানে কোনো একটা ত্রিভুজের যদি ধরেন এই যে একটা ত্রিভুজ, আমরা এটা হচ্ছে স্থূলকোণ, এখন এই স্থূলের কোণের উপর দাঁড়িয়ে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, তাহলে এটি কি 90 ডিগ্রি চাইতে বড় ধরে নিচ্ছি, এটি হচ্ছে 100, তাই কিনা? তাহলে বাকি দুটো মিলে হবে আমার কত 80, ধরে নিচ্ছি এটা 30 অথবা ওকে 30, এটা হচ্ছে 50। তার মানে কি এটা হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে একটা কোণ স্থূলকোণ। আপনি স্থূলকোণ সবসময় একটা ত্রিভুজের সর্বোচ্চ একটা থাকতে পারে, একাধিক সম্ভব না, কারণ আমার সবকটার যোগফল তো 180 ডিগ্রি হবে।
একটাই যদি 90-এর উপর হয় তাহলে বাকি থাকে আরও, মানে আরেকটা স্থূলকোণ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আরেকটা তো আর দুটো মিলে তো 90-এর নিচে চলে যাবে। একটা স্থূল হওয়া মানে কি 100, টোটাল হচ্ছে 180, এর ভিতর যদি একটাই 100 নিয়ে নেয় অথবা 95 নিয়ে নেয় তাহলে বাকি দুটো মিলে তো এমনিতেই সমকোণ হওয়াই সম্ভব না। তার মানে দুটো স্থূলকোণ কখনোই কোনো ত্রিভুজে থাকে না। কথাটা ক্লিয়ার? এখন একটু কমেন্টে জানান যে এই দুটো ত্রিভুজ বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে এই দুটো আইডিয়া আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। ওকে, তাহলে আমরা এবার সমকোণী ত্রিভুজটার ব্যাপারে বলবো। আমাদের সমকোণী ত্রিভুজের মেইন কনসেপ্টটাই হচ্ছে একটা কোণ সমকোণ থাকবে। কি থাকবে? একটা কোণ আমাদের সমকোণ থাকবে। তাহলে একটা কোণ যদি আমার সমকোণ থাকে তো স্বাভাবিকভাবে আপনি দেখেন আমাদের বাকি এই একটা কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, কি হয়? 90 ডিগ্রি হয়। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের একটা সমকোণ। যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে আমাদের সমকোণী ত্রিভুজ বলে। তাকে কি বলে? আমাদের সমকোণী ত্রিভুজ বলে। এটা হচ্ছে প্রথম কথা। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাকি দেখেন আমার টোটাল একটা ত্রিভুজের মান হচ্ছে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হওয়া মানে বাদ গেল কত? 90। তাহলে বোঝা যাচ্ছে অপর দুটি কোণের সমষ্টি কত হবে? অপর দুটি কোণের কে সমষ্টি, অপর দুটি কোণের সমষ্টি হচ্ছে আমার কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম যে অপর দুটি কোণের সমষ্টি আমার কত হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে এই দুটি কোণের সমষ্টি আমার কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দুটি কোণের সমষ্টি যদি আমি স্বাভাবিকভাবে যদি এটা মান বসাই, ধরেন এ বি সি, তাহলে এটি সত্য যে বি কোণ সমান আমার আসবে কত? এ কোণ যোগ সি কোণ। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিচ্ছি যে এটিও 45, এটিও আমার কত? 45। তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি, এটি আমার 45 ডিগ্রি, এটিও আমার 45 ডিগ্রি। তার মানে এটি 90 ডিগ্রি আর এটিও 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কয়েকটি দেখেন কয়েকটি তথ্য আমরা এই জায়গা থেকে জানব। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে কি একটা সমকোণ থাকবে। আর এই 45 দিয়ে দেখালাম, এখানে আমার 60, 30, 60ও থাকতে পারে অথবা ভিন্ন ভিন্ন যে কোনো পরিমাণে থাকতে পারে। তো বাকি দুটো কোণের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, তার মানে বাকি দুটোর প্রত্যেকটাই 90 ডিগ্রি সেটে ছোট। তার মানে বাকি দুটো কোণ হচ্ছে আমার কত?
কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে আমি এখানে কি পাচ্ছি? বাকি দুটি কোণে হচ্ছে সূক্ষ্ম কোণ। শুধু বাকি দুটো কোণের প্রত্যেকে সূক্ষ্ম কোণই না, এই কোণ দুটি একটার আরেকটার পূরক কোণ। কারণ পূরক কোণের সমষ্টি হচ্ছে, কোণ দুটির সমষ্টি কত হবে? দুটো কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে এই কোণ দুটির একটি আরেকটির পূরক কোণ। তাহলে দেখেন, প্রথমত পাচ্ছি অপর দুটি কোণ সম্পর্কে, এই দুটি কোণ সম্পর্কে যে ধারণা পাচ্ছি, এরা হচ্ছে মূলত সূক্ষ্ম কোণ একটা ধারণা। আরেকটা ধারণা হচ্ছে এরা কি পরস্পরের পূরক কোণ। কথাটা ক্লিয়ার? এখন স্বাভাবিকভাবে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি এমন হয় যে দুটো কোণের সমস্ত অনুপাত আমাদের এমনও হতে পারে, মানে সমকোণের অনুপাত এমনও হতে পারে, কারণ হচ্ছে এই দুটো কোণের যোগফল সমান কত? 2 2। তার মানে এটা আমাদের কি সমকোণের একটা অনুপাত হতে পারে। ক্লিয়ার? এবার আসেন, আমাদের এখানে যেহেতু বলা হচ্ছে, প্রশ্নে এরকম থাকতে পারে যে এখানে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণটা কি ধরনের কোণ? স্বাভাবিকভাবে তাহলে উত্তর হচ্ছে ওই কোণটা হচ্ছে আমার কি সমকোণ। কথাটা ক্লিয়ার? এই যে মোটামুটিভাবে আমি মানে এক টানা বলে গেলাম, এই তথ্যগুলি বিভিন্নভাবে পরীক্ষায় গুছিয়ে দেবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন এদের যদি আপনি চিনতে চান, যে এখানে একটা কনসেপ্ট হচ্ছে, এটাকে আমরা ভূমি বলি। এটাকে কি বলি? আমরা ভূমি বলি। আর এই যে ভূমি সংলগ্ন যেটা, এটা হচ্ছে আমাদের কি লম্ব। ঠিক আছে? আর এটা হচ্ছে, অর্থাৎ এই 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা, এটি হচ্ছে আমাদের অতিভুজ। এটি হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে আমরা এই সমকোণের তিনটা বাহুর নাম পেলাম। একটা হচ্ছে আমাদের কি ভূমি, আরেকটা হচ্ছে লম্ব, আরেকটি হচ্ছে আমাদের অতিভুজ। কথাটা ক্লিয়ার? এখন একটা জিনিস মনে রাখবেন যে এখানে আমাদের একটা পিথাগোরাসের সূত্র রয়েছে, সেটি তো আমরা দেখবই। তবে আমরা এই যে এখানে বেশ কয়েকটা অনুপাত দেখব। ঠিক আছে? আপনারা যদি বইতে দেখে নিতে পারেন যে আমাদের 45 45 90 একটা অনুপাত আছে। হ্যাঁ, যেমন এটা আমি লিখেছি, এটা কিন্তু আবার একই সাথে দেখেন, আমি এটা এমন একটি উদাহরণ নিয়েছি, যেহেতু এই কোণ সমান, তার মানে এই লম্ব আর ভূমি কিন্তু এখানে সমান, অর্থাৎ এখানে ভূমি সমান কি লম্ব। কারণ ভূমি দুটো বাহু যদি, ভূমি আর লম্ব যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা একে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে পারি। তার মানে এটা, এই উদাহরণটাকে আমরা মূলত বলতে পারি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে একটা উদাহরণ দিয়ে আমাদের দুটো আইডিয়া হয়ে যাচ্ছে। এখন এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, যেমন আমাদের নর্মাল অনুপাত হচ্ছে ত্রিভুজের কত? নর্মাল অনুপাত হচ্ছে 1 1 2, অর্থাৎ এই দুটো যোগ করলে এটার সমান হবে। এটা তিনটি কোণের অনুপাত। কিন্তু সমকোণী ত্রিভুজের অনুপাতটা হচ্ছে আমাদের a অনুপাত a √2। কথাটা ক্লিয়ার? এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে এদের এই 45 45 কোণের যে অনুপাতটা হচ্ছে এটা। কথাটা ক্লিয়ার? যেমন এটাকে আমরা প্রমাণ করব আরেকটু পরে। বিশেষ করে এটার মান যদি আপনি বসিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে a সমান যদি আপনি 1 বসান, তাহলে অনুপাত, যেমন এটা সরাসরি 1 1 2, আর এটা আসবে 1 1 কত এখানে √2। এটা হচ্ছে আমাদের অনুপাত। কথাটা ক্লিয়ার? এখন এই অনুপাতটা কিন্তু পরীক্ষায় আসে, যে আমাদের যদি মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোন তিনটির অনুপাত কত, তাহলে কোন তিনটির অনুপাত পরীক্ষায় এটাও আসতে পারে, পরীক্ষায় এই মানটাও দিতে পারে, অথবা a সমান 2 বসিয়েও দিতে পারে। 2 অনুপাত 2 আমাদের কি 2√2 আমাদের এভাবেও দিতে পারে। অর্থাৎ এগুলি মুখস্থ রাখাটা উচিত।
এখন আপনি এটা কেন ধরতেছেন যে এটা এটা হতে পারে? এর কারণটা হচ্ছে, খেয়াল করে দেখেন যে আমাদের স্বাভাবিকভাবে আমরা যদি এই দুটোকে বর্গ করি, কি করি, আমরা যদি বর্গ করি তাহলে কি হবে, এক স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 2, আর এটাকে বর্গ করলে হবে 2, তার মানে 2 সমান 2 হবে। আমি তার আগে একটু কথা বলে নিই যে আমাদের স্বাভাবিকভাবে আমাদের এখানে একটা পিথাগোরাসের সূত্র রয়েছে, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য বলে থাকি, সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে পিথাগোরাসের উপপাদ্যে আমাদের আরে এত বড়, ঠিক আছে, ধরেন এটা আমাদেরকে একটি সমবাহু সমকোণী ত্রিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্যের একটা চমৎকার দিক হচ্ছে, তিনি দেখিয়েছেন যে আমরা যদি এই যে ভূমি রয়েছে, এই ভূমিকে যদি বর্গ করি, অর্থাৎ এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এই যে আমাদের লম্ব রয়েছে এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এবং এই অতিভুজে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্রটা এই দুটো যে বর্গক্ষেত্র হবে এই দুটোর সমান হবে। কথাটা ক্লিয়ার? যেমন আসলে আমার চিত্রটা হয়ে গেছে ভয়ঙ্কর রকমের, ওকে, এটা আঁকতে গেলে কিন্তু ভয়ঙ্করই হবে। একদম বাঁকা হয়ে যাবে, কিছু করার নাই, এঁকে ফেলছি। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। হুম, ঠিক আছে, কই গেল? আরে দেখুন, এই যে বাঁকা হয়ে গেছে এটা আসলে হবে না, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, এটা হয়নি। হুম, এর চেয়ে আমার হাতেরটা ভালো হতো। দেখেন, যে ধরুন এটা একটা ত্রিভুজ, এটা আবার ভালো করতে গিয়ে ভয়ানক হয়ে গেছে। ধরেন এটা একটা ত্রিভুজ, তাই না, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি যদি এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকেন, এর উপর যদি আপনি কি করেন, একটা বর্গক্ষেত্র আঁকেন, আবার এটার উপর যদি আপনি একটা বর্গক্ষেত্র আঁকেন, ঠিক আছে, এর উপর যদি আপনি একটা বর্গক্ষেত্র আঁকেন, তাহলে এই অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকবেন, এই অতিভুজের উপর যে আপনি বর্গক্ষেত্রটা আঁকবেন, এই বর্গক্ষেত্রটার যে মাপটা হবে, ঠিক আছে, ওকে, আমি এটি ধরে নিলাম। ওকে, এখানে এই যে বর্গক্ষেত্রটা আপনি আঁকলেন, এখানে এটি ছিল কি ভূমি, এটি হচ্ছে আমার লম্ব, তাই না, এটি হচ্ছে আমার কি অতিভুজ। তাহলে বিষয়টা হচ্ছে যে এই বর্গক্ষেত্র মানে কি আমাদের চতুর্দিকে সমান, যেটাকে আমরা বলবো কি লম্ব স্কয়ার। এই বর্গক্ষেত্রটা হচ্ছে লম্ব স্কয়ার, অর্থাৎ এদিকে যে মাপ ছিল চতুর্দিকে সেই মাপ। আর এটাকে বলবো আমরা কি ভূমি স্কয়ার, আর এটাকে বলবো আমরা কি অতিভুজ স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখুন,
এই ক্ষেত্র সমান হবে এই দুটি ক্ষেত্রের যোগফল। অর্থাৎ যেটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যেটা জানি যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রটার যতটুকু জমি আছে এই দুটো জমি যোগ করলে সেম হবে। ক্লিয়ার? দেখেন তাহলে ভূমি স্কোয়ার প্লাস আমাদের কি লম্ব স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটিকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। এখন পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক আছে যেটা আমরা সামনে পাবো ইনশাল্লাহ। সামনে এ নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ, এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ পিথাগোরিয়ান ত্রয়ী মুখস্থ করব। পিথাগোরিয়ান ত্রয়ীটা হচ্ছে যে আমি বিষয়গুলি নিয়ে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যেমন আমরা একটা প্রমাণ যদি এখানে দেখি, ধরেন এর মান হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5। আমি ধরে নিলাম ভূমি সমান 3, লম্ব সমান হচ্ছে 4 এবং অতিভুজ সমান হচ্ছে 5। ঠিক আছে? তাহলে এটার মান যদি আমরা এখানে বসাই 5 স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার কত 3 স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার কত 4 স্কোয়ার, তাহলে এখানে 25 হচ্ছে 9 14, তার মানে 25 এই পাশ, সরি 16 এটা, তাই না? তাহলে এই পাশেও কত হচ্ছে 25 হচ্ছে। তার মানে এই যে তিনটা মান আমি পেলাম, এই তিনটা মান, অর্থাৎ এখানে একটা মান পেলাম কত, এখানে একটা মান পেলাম 3 4 5, যেটা পিথাগোরাসের উপপাদ্যকে কি করে সিদ্ধ করে। কথাটা ক্লিয়ার? এখন আমি যদি এই 3-এর জায়গায় 3-এর দ্বিগুণ নেই, অর্থাৎ এখানে 3 দুগুণে 6 নেই, ঠিক আছে, এখানে যদি 4 দুগুণে 8 নেই, এখানে যদি 5 দুগুণে 10 নেই, তাহলেও লক্ষ্য করে দেখুন আমরা এখানে যেটি পাচ্ছি অতিভুজ হচ্ছে 10 স্কোয়ার, এখানে 6 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ার, তাহলে এই পাশে হচ্ছে আমার 100, এই পাশে হচ্ছে 36, এই পাশে হচ্ছে আমার 64, তাহলে 100 আর এই পাশে হচ্ছে আমার 100। তার মানে দেখেন এখানে আমরা আরেকটা পেলাম 6 8 10। ক্লিয়ার? যে এরাও পিথাগোরাসের উপপাদ্যকে কি করে সিদ্ধ করে। ক্লিয়ার? এরাও পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। এবার খেয়াল করে ধরেন এটা 3 গুণ যদি আমি নিই, তাহলে 3 3-কে এখানে 9, এখানে কত ছিল 3 4 12, আর এখানে আমার 3 5 15। ক্লিয়ার? 3 5 কি 15। এখন একেও যদি আপনি মানটা বসান তাহলে কত 15 15, আর এটি হচ্ছে 9 স্কোয়ার, এটি হচ্ছে 12 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত 81, 12 হচ্ছে 144, রাইট? তাহলে এখানে আমার কত হচ্ছে সরাসরি 225, তাই কিনা? আর এটা সরাসরি আমার কত হচ্ছে 225। তার মানে কি এই যে মানটা আমি নিলাম এই মানটাও পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। অর্থাৎ কত আমার 9 12 এবং 15 এরাও কি করে পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। ঠিক আছে? একইভাবে আমরা আরো কিছু মান আছে যেগুলি আপনারা একটু দেখে নেবেন। শুধু এটা যে আমি দ্বিগুণ তিনগুণ আকারে দেখালাম বিষয়টা কিন্তু এমন না। পরীক্ষায় আসা আরেকটা গুরুত্বপূর্ণ কিছু মান আছে যে মানগুলো আমি দিয়ে দেবো, যেমন 30 40 50, এটা আমাদের ত্রিকোণমিতিতে দরকার হয় যে 30 40 50। ঠিক আছে? এই মানটাও তো পিথাগোরাসের কিছু মান আপনারা বইতে পেয়ে যাবেন, ওখান থেকে একটু দেখে নেবেন। আমি এদেরকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। যেমন এখানে কত 900, এখানে কত দেখা যায় 4 4 16, 1600, এটা হচ্ছে কত 2500, তাহলে 900 1600 2500 এটা সমান 2500।
তার মানে এটিও কিন্তু আমার একটি পিথাগোরিয়ান ত্রয়ী। কথাটা ক্লিয়ার? কত? 30, 40, কত? 50। ক্লিয়ার? এই লিস্টগুলি আপনারা একটু মাথায় রাখবেন। তবে গুরুত্বপূর্ণ লিস্টগুলোর ভিতর যেমন এখানে 40 দিয়ে আরেকটা দ্বন্দ্ব লাগে, যেটা হচ্ছে যেমন 9, 40 আর 41 দিয়েও এটা হতে পারে। কথাটা ক্লিয়ার? তো এই লিস্টগুলো আপনারা একটু দেখে নেবেন। এদেরকে বলা হয় পিথাগোরিয়ান ঠিক আছে, এদেরকে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। এই পিথাগোরিয়ান ত্রয়ী যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজেই যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। ক্লিয়ার? যেমন আমি একটু বইতে চলে যাচ্ছি, এখানে কিছু অঙ্ক দেখি, তাহলে খুব দ্রুত আপনারা এটা বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? ওকে, দেখেন এখানে আমরা যদি 62 নাম্বার অঙ্কটা যদি আপনারা দেখেন, 62 নাম্বার, এই 62 নাম্বার অঙ্কে এখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখুন এখানে আমার 3, 4, 5 দেওয়া আছে। কি দেওয়া আছে? 3, 4, 5 দেওয়া আছে। তারপর 63 নম্বর বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3, 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত। তাহলে 3, 4, 5 অনুসারে তাহলে অতিভুজ হচ্ছে 5। এগুলি মুখস্থ থাকলে আপনার দারুণ লাভ পাবেন। কথাটা ক্লিয়ার? 64 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, আবার লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। দেখেন এখানে কি বলছে? সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। দেখেন ভূমির দৈর্ঘ্য, আমরা যদি ভূমির দৈর্ঘ্য এটাকে যদি লম্ব ধরি, এটাকে কি ধরি? আমরা যদি লম্ব ধরি তাহলে লম্ব থেকে অপেক্ষা 1 কম, আবার বলা হচ্ছে কি অতিভুজের দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 বেশি। তাহলে এখানে বলা হচ্ছে যে উহার অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 5। এটি উত্তর হবে। দেখছেন? অর্থাৎ আপনার মুখস্থ থাকলে এটা আপনার দারুণ কাজে দেবে। আবার 65 নম্বর অঙ্কে দেখুন বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত। দেখেন অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মানে কি? আরেকটা 3, আরেকটা 4। এভাবে এই অঙ্কগুলি দেখে নেবেন। এখানে 79 পর্যন্ত অঙ্ক আছে। আজকে তো মোটামুটি অনেক লম্বা কথা বলে ফেলেছি। এখানে একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ প্লিজ। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে দেখেন আপনি যদি এই জায়গাটায় ধরেন, আপনি যদি মান হিসেবে ধরেন ভূমি নিলেন কত? 1 নিলেন। ভূমির যদি 1 নেন, লম্ব হিসেবে 1 নিলেন, তাহলে এই মানটা এখানে কি হবে? √2 হবে। অতিভুজের মানটা √, কত হবে? 2 হবে। যেমন আপনি যদি লক্ষ্য করে দেখেন যে অতিভুজ আমার √2 স্কোয়ার, ঠিক আছে, ভূমি হচ্ছে 1 স্কোয়ার, লম্ব হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটি 2, 1, 1, 2, 2। অর্থাৎ এই কারণে আমাদের বিশেষ করে যখন আমি বলেছিলাম যে 45, 45, 45, 45 আমার 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই রেশিওটা প্রযোজ্য যে 1:1:2। এটা যদি আমাদের মানে প্রতীক দিয়ে আসে তাহলে a:a√2। এখানে মান বসান সেম। কথাটা ক্লিয়ার? যেমন a সমান 1 বসালে এটা আসতেছে। এখন a সমান যদি 2 বসান তাহলে কত আসবে? এখানে 2 আসবে, এখানে 2 আসবে, এখানে 2√2। আপনি এটা এখানে প্রমাণ করে দেখতে পারেন। এটা এখানে প্রমাণ করে দেখতে পারেন যে অতিভুজ হচ্ছে 2√2।
তাহলে এটা 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, আপনারা জানেন এটার মান কত 8, তাহলে এটা 4, এটা 4, তাহলে 8 সমান 8। তার মানে আপনাকে এই অনুপাতটা মুখস্থ রাখলে এটা আপনারই লাভ, ঠিক আছে, যে এটা একটি সমকোণী, বিশেষ করে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এটা একটা অনুপাত, যেটা 1 দিয়ে প্রমাণ করলে আসে এটা, এবং অন্য অন্য মান বসেও আপনি অনেকগুলো অনুপাত পেতে পারেন। ক্লিয়ার একটা বিষয়। আবার যদি স্বাভাবিকভাবে এখানে আপনারা এটা চেঞ্জ করে, ঠিক আছে, এখানে যদি ধরেন যে এই জায়গাটায় যদি আপনি বসান যে কত, ধরেন এই জায়গাটায় আমি যদি বলি যে বিশেষ করে 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং যদি 90 ডিগ্রি হয়, এই দুটো সূক্ষ্মকোণ, এটা কি 90 ডিগ্রি, কথাটা ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের অনুপাতটা মূলত এ যদি হয় তাহলে a√3, আরেকটা হবে 2a, আরেকটা কি হবে আমাদের 2a হবে, কথাটা ক্লিয়ার। যেমন আপনি যদি এখানে কি বসান 1 বসান, তাহলে 1 বসালে আপনার কত আসতেছে, 1 যদি বসান তাহলে 1 বসালে 1, এখানে √3 আসতেছে, এখানে কত আসতেছে 2 আসতেছে, ক্লিয়ার। এখন খেয়াল করে দেখেন এই মানটা যদি আপনি এখানে বসান, যে ভূমি সমান আপনি 1 বসালেন, লম্ব সমান √3 বসালেন, ভূমি সমান আপনি কি বসালেন 2 বসালেন, তাহলে এই মানটা কি দাঁড়াচ্ছে, এই মানটা এসে দাঁড়াবে আপনার অতিভুজ স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার, তাই না, তাহলে ভূমি 1 স্কোয়ার, তাহলে এটা √3 স্কোয়ার, তাহলে এটা 4, এটা 1, এটা 3, 4 সমান 4, তার মানে কি এরকম আপনি এটাও প্রমাণ করতে পারেন। তার মানে আপনি এই অনুপাতটাও কি করতে পারেন, মুখস্থ রাখতে পারেন, যেটা আপনার পরবর্তীতে কাজে দেবে, কথাটা ক্লিয়ার। তাহলে একটা হচ্ছে এখানে 45 45, আর একটা হচ্ছে 360 90, কথাটা ক্লিয়ার। এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর এটা 360 90 মূলত বলা হয়, ক্লিয়ার। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে, 741 পৃষ্ঠা পর্যন্ত। তো আপনাদের কাজ হচ্ছে তারপর থেকে একটু দেখবেন, আমি আগামী ক্লাসে ওটা শেষ করে দেব। তবে হ্যাঁ, আমি আর 10 মিনিট সময় নেব, প্লিজ, আর 10 মিনিট সময় নেব, এখানে অন্তত বেসিক আলোচনাটা শেষ করে আগামী ক্লাসে সূত্র আলোচনা করে সরাসরি আমি পরিমিতির অঙ্কে চলে যাব, ঠিক আছে। আমার মনে হয় যে আর একটু সময় কথা বললেই হয়ে যাবে। এখানে জাস্ট বাহু বেদে যে আমাদের কোণগুলো আছে এগুলি খুবই সহজ, যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর বিষমবাহু ত্রিভুজ, খুবই সহজ কয়েকটা বিষয় আছে। আমি একটু সময় নিয়ে আপনাদের একটু শেষ করে দিই, হ্যাঁ, যেহেতু আজকে লম্বা সময় দিলেন, আর একটু সময় আমি একটু নিচ্ছি। যে আমাদের সমবাহু ত্রিভুজটা কি, মূলত সমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান, 3টা বাহুই পরস্পর কি সমান, সেটি হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই বাহু এই বাহু এই বাহু তিনটেই সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, কথাটা ক্লিয়ার। তবে আমরা এটা পরবর্তীতে এর সূত্রগুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে ওদিকে সময় নষ্ট করব না, ক্লিয়ার। তাহলে সমকোণ বাহুর 3টে বাহু সমান হলে এর যে কোণ তিনটাও মূলত আমাদের সমান, অর্থাৎ প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ হবে কি 60 ডিগ্রি করে। এবং এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু সমবাহু ত্রিভুজ আমরা বলতে পারি, কারণ 3টা কোণ যেখানে সমান, বাহু 3টা সমান, তাহলে সমবাহু ত্রিভুজের কথা আমাদের সমকোণী দেখেন আমাদের কি এখানে সমবাহু ত্রিভুজ এবং এর সবকটা কোণই কি সমান, তার মানে এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এটা আমাদের চলে আসে। এখন খেয়াল করেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি মধ্যমা আঁকেন, কি আঁকেন মধ্যমা, এটা হচ্ছে কি আমার শীর্ষবিন্দু,
এটি হচ্ছে আমার কি শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে আমার কি মধ্যবিন্দু, বিপরীত বাহুর মধ্যবিন্দু। তাহলে আপনি যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি করেন, এই যে মধ্যমা আঁকেন, কি আঁকেন, মধ্যমা যদি আঁকেন, মজার ব্যাপার হচ্ছে এটি ভূমিকে অর্থাৎ এইকে সমভাবে সমান দুই ভাগে বিভক্ত করে। কথাটা ক্লিয়ার, যে এই দুটোকে সমান দুই অংশে বিভক্ত করে, এবং এখানে যে উৎপন্ন কোণ দুটি, এই কোণ দুটিও পরস্পর সমান। কথাটা ক্লিয়ার। এখন এখন একটা বিষয় হচ্ছে এখানে আরও, এটা হচ্ছে আমার মধ্যমা, এরকম যে আপনি তিনটা মধ্যমা আঁকবেন, তিনটা মধ্যমায় সমান হবে। এখান থেকে ধরেন এখানে একটা আঁকলেন, ঠিক আছে, এখান থেকে এখানে আঁকলেন, এই তিনটা মধ্যমায় আমার কি হবে, সমান হবে। তাহলে এখানে কতগুলি সমান হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে একটা তিনটা কোণ বাহু সমান, তিনটা কোণ সমান, তিনটা মধ্যমাত্রয়ও সমান, আবার একই সাথে সাথে মধ্যমাত্র যে কোনো একটা মধ্যমা তার ভূমিকে সমান দুই অংশে ভাগ করে। এবং এই আপনারা এটাও জানেন, আমি আগে বলতে ভুলে গেছিলাম, একটা মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুইটা ক্ষেত্রে ভাগ করে, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফলের মান যা হবে এইটুকু ক্ষেত্রফলের মান তাই হবে। এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে, তবে এটার ক্ষেত্রেও আমাদের সত্য। কথাটা ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি এই সমদ্বিবাহু ত্রিভুজের এই যে মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি, আমরা কি করি, মধ্যবিন্দুগুলি যদি যোগ করি তাহলে যে কোণগুলি উৎপন্ন হবে এই কোণগুলো আমাদের কি সমবাহু ত্রিভুজ হবে। কথাটা ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখেন, এইটুকু তথ্যই হচ্ছে আমাদের কি সমবাহু ত্রিভুজ। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু আমি এইটা একটু আইডিয়াটা আমি একটু দেখাই, নচেত আবার অনেকে বুঝতে পারবেন না, কারণ পরীক্ষায় এর উপর প্রশ্ন আসে যে মধ্যবিন্দুত্রয় যোগ করলে আমার কি হচ্ছে, দেখেন এই যে এটার মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এই তিনটা যদি আমরা কি করি, যোগ করি, ঠিক আছে, তাহলে এই যে উৎপন্ন যে কোণগুলো হবে এগুলো আমার সমবাহু ত্রিভুজ। কথাটা ক্লিয়ার। এইটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে আমি একটু সামনে আগাবো আমাদের। ওকে, আপনারা একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি সমস্যাগুলো নিয়ে খুব একটা আপনারা একটু দেখে নেবেন যে এই সমস্যাগুলি যথেষ্ট ব্যাখ্যা আছে, কোথাও না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে একটু দেখাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, তাহলে আমি সরাসরি সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ যেটা সেটি নিয়ে কথা বলবো। দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের বিষয়টা হচ্ছে এটা নামকরণেই বোঝা যায়, নামকরণেই আপনি বুঝতে পারেন যে এই ত্রিভুজটা কি। মূলত যে নামকরণের দিকে যদি তাকান তাহলেই বুঝতে পারবেন এই ত্রিভুজটা মূলত কি, তাই কিনা? হচ্ছে না তো? আমি আসলে অঙ্কনে খুবই দুর্বল, যার কারণে সমস্যাগুলি হচ্ছে, ঠিক আছে। ওকে, সমবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান থাকবে এবং তাদের বিপরীত কোণ দ্বয় এটাও আমার সমান থাকবে। কথাটা ক্লিয়ার? তার মানে এই বাহু দুটি যদি সমান থাকে তাহলে তাদের বিপরীত কোণ দুটো আমার কি থাকবে, সমান থাকবে। তার মানে এটাকে আমরা যদি কি বলি, ভূমি বলি, তাই না? এটা যদি আমরা কি বলি, ভূমি বলি, আর এটাকে আমরা শিরোকোণ যদি বলি, কি বলি, শিরোকোণ। তাহলে দেখেন আপনি যদি ভূমি থেকে এর মানে ভূমির উপর যদি শিরোকোণ থেকে একটা মধ্যমা আঁকেন, কি আঁকেন, যদি মধ্যমা আঁকেন তাহলে এটি ভূমিকে সমান দুই অংশে ভাগ করবে। কি করবে? সমান দুই অংশে ভাগ করবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
সমান দুই অংশে কি করবে, ভাগ করবে। কথাটা ক্লিয়ার? এবং এই যে ভূমি থেকে যদি এর লম্ব দ্বিখণ্ডক এই বরাবর রাখেন তাহলে এই কোণটাকে আবার সমদ্বিখণ্ডিত করবে। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য। এখন এই দুটো কোণ যেহেতু সমান, দুটো বাহু সমান, তাহলে এই দুটো মধ্যমাও আমার কি হবে, সমান হবে। অর্থাৎ যে দুটো বাহু সমান এই দুটোর মধ্যমাও আমার কি হবে, সমান হবে। কথাটা ক্লিয়ার? এখন আপনি আরেকটা বিষয় মাথায় রাখেন যে সমবাহু ত্রিভুজের যে সমান বাহুদ্বয় যে আছে, এই যে বাহুটা, এটিকে যদি আমি বর্ধিত করি, ঠিক আছে, এটিকে যদি আমি বর্ধিত করি, এখানে একেও যদি আমি বর্ধিত করি, তাহলে এই যে এখানে যে উৎপন্ন কোণটা হবে, খেয়াল করে দেখেন, এই যে এরা কিন্তু স্থূলকোণ হবে। কি হবে? এরা স্থূলকোণ হবে। কথাটা ক্লিয়ার? কেন স্থূলকোণ হবে? এটা চেহারা দেখেই বুঝতে পারেন যে এটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা স্থূলকোণ হবে। কথাটা ক্লিয়ার? বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। কথাটা ক্লিয়ার? আর মজার ব্যাপার হচ্ছে যেটা, এই যে কোণ দুটো আছে না, এই কোণ দুটো সমান হবে। কেন সমান হবে আমি আপনাদেরকে বলি। ধরেন আমরা যদি এই দুটো কোণকে 70-70 করে ধরি, তাই কিনা, তাহলে 140 আর এটা হচ্ছে 40, তাহলে 180। তাহলে দেখুন এটা 70 হলে তাহলে এটা 110 হচ্ছে, তাহলে এটাও 110 হচ্ছে। তার মানে কি, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটো বর্ধিত করলে এই কোণ দুটো কি স্থূলকোণ, আর একই সাথে এই কোণ দুটো পরস্পরকে সমান, পরস্পর সমান। ক্লিয়ার? দেখুন এটা সমবাহু ত্রিভুজ নয়, একটু খেয়াল করেন। আমার অঙ্কনে যদি ত্রুটি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি এই বাহুটাকে সমান দাবি করিনি। কথাটা ক্লিয়ার? আমার অঙ্কনে দুর্বলতা থাকলে সেটা ভিন্ন বিষয়। আমি আবারও বলছি যে আমি যা বলছি এটাকে একটু অনুসরণ করেন, কারণ এই চিত্রগুলো হাতে আঁকা। কথাটা ক্লিয়ার? কারণ আমি বলছি এই দুটো বাহু এখানে সমান হবে, আমি কিন্তু ভূমিকে সমান বলিনি। কথাটা ক্লিয়ার? আমি এখানে ভূমিকে সমান বলিনি, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তাহলে আমাদের আরেকটা ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ফ্যাক্টরটাই হচ্ছে যে সবকটা বাহুই কি অসমান থাকবে। কি থাকবে? আমাদের অসমান থাকবে। তাহলে ধরেন এই যে একটা আঁকলাম অসমান, এটার সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না। তাহলে কি, বাহু তিনটে যদি অসমান থাকে, কোণ তিনটে অসমান, মধ্যমা তিনটে অসমান, তাহলে সব অসমান। কথাটা ক্লিয়ার? আপনারা এইটুকু ইনশাল্লাহ পড়ে ফেলবেন। আর এখানকার যে অঙ্কগুলো ছিল, এই অঙ্কগুলো দেখা যাচ্ছে যে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে মোটামুটি এগুলি আপনারা সমাধান করে ফেলবেন। কোথাও সমস্যা থাকলে সেটা আমাদেরকে বলবেন। ওকে, তাহলে এই গেল আমাদের বিষমবাহু ত্রিভুজ। তবে একটু জানান তো, বিষমবাহু ত্রিভুজের স্থূলকোণ কয়টা থাকতে পারে? স্থূলকোণ কয়টা থাকতে পারে? এটা সর্বোচ্চ স্থূলকোণ একটা থাকে, বাকি দুটো সূক্ষ্মকোণ থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।